আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএসইজি এডুকেশন। আমাদের চ্যানেলটিকে তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে আমরা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে আমরা টর্টের পার্ট 3 লেকচার দেব, আর এই পার্টে থাকবে রিমোটনেস অফ ড্যামেজেস এবং ট্রেসপাস। সো প্রথমেই আমরা রিমোটনেস অফ ড্যামেজেস দেখব, যে কনসেপ্ট অফ রিমোটনেস ইন টর্ট, এটার কনসেপ্টটা কিভাবে আসে, বা আমরা এই রিমোটনেস বলতে কি বুঝি? দূরবর্তী, যেটা ফরসি করা যায় না, মানে দেখা যায় না। সো দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন ফর অ্যানালাইসিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ ফরসিবিলিটি অ্যাজ দ্য টেস্ট ফর রিমোটনেস. Relevant case law and pertinent authorities are considered and conclusions are offered against the backdrop of these legal metrics. So first one, আমরা বলছি যে এখানে আমরা দেখব যে রিমোটনেস বা ফরসিবিলিটি আসলে কি, এবং সেখানে আমরা রেলিভেন্ট কেস ল দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং তারপর আমরা লিগ্যাল যে ম্যাট্রিক্সটা আছে এই অনুযায়ী আমরা ব্যাকড্রপটাও দেব। তো সেই ক্ষেত্রে বলছে যে রিমোটনেস অ্যান্ড ফরসিবিলিটি: should a defendant be liable for all the consequences of his or her actions, no matter how unlikely or unpredictable it is that those consequences manifested themselves? So একটা প্রশ্ন দিয়ে এখানে শুরু করা হয়েছে যে আমরা কি ডিফেন্ডেন্ট সকল কাজের জন্য লায়াবল করব? ধরো আনপ্রেডিক্টেবল কোনো কিছুর জন্যও কি তোমরা মানে যিনি বিবাদী তাকে লায়াবল করবা? সো রিমোটনেস ইজ এ লিগাল প্রিন্সিপাল দ্যাট সার্ভস টু লিমিট দ্য পটেনশিয়াল লায়াবিলিটি অফ এ টর্ট ফিজার ইন প্র্যাকটিস। তার মানে আমরা রিমোটনেসও কিন্তু হচ্ছে একটা লিগাল প্রিন্সিপাল যেটা লায়াবিলিটিকে লিমিট করে দেয়। দ্য ইস্যু অফ রিমোটনেস arises on consideration of the fundamental question of legal causation, which involves an analysis of operative cause of the harm suffered by the claimant in law. As Horsey and Rackley comment, when a court asks whether a harm was too remote, a consequence of the defendant's negligence, that is breach of duty, what is essentially being asked is whether the consequence of negligent action were so far removed from it as to have been unforeseeable by the defendant. So এই ক্ষেত্রে বলা হচ্ছে যে রিমোটনেস অফ ড্যামেজেস বা রিমোটনেস আসলে কিভাবে এটা বিবেচনা করা হয়। তো যখন আসলে কোনো হার্ম বা ক্ষতি হয় তখন কোর্ট এরকম প্রশ্ন করে যে ডিফেন্ডেন্টের নেগলিজেন্সের কারণে, দ্যাট ইজ ব্রিচ অফ ডিউটি, যেটা ব্রিচ অফ ডিউটির কারণে মানে ক্ষতিটা অর্থাৎ হার্মটা, ড্যামেজটা, এটা কি টু রিমোট ছিল, মানে দূরবর্তী ক্ষতি ছিল। হোয়াট is essentially being asked is whether the consequence of negligent action were so far removed from it as to have been unforeseeable by the defendant. দ্যাট ইজ এইখানে যে জিনিসটা মেইনলি জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে নেগলিজেন্টের যে ফলাফল অর্থাৎ কনসিকুয়েন্সেস, এটা কি রিমুভ করা যায় কিনা আনফরসিয়েবল হিসেবে বিবেচনা করে। আমি একটা সিম্পল উদাহরণ দিই। ধরো তুমি একজন ব্যক্তিকে আঘাত করলে তার মাথায়, সে মারা গেল না, কোনো কিছু হলো না, 1 মাস 2 মাস বা 3 মাস পর দেখা গেল যে সে সুস্থ, ঘুরে বেড়াচ্ছে, সব কিছু করছে, কিন্তু সেখানেই কিছুদিন পর দেখা যাচ্ছে সেখান থেকে একটা ছোট ঘা বা বড় একটা টিউমার বের হয়ে সেই ব্যক্তি মারা গেল। সো এইটাকে তুমি, এই আঘাতের ফলে তার মৃত্যু হলো, এটাকে কি তুমি রিমোট বলবা নাকি ডিরেক্ট বলবা? হোয়াট ইজ দ্যাট? সো দিস ইজ ফরসেবল অর আনফরসেবল, এরকম একটা কোশ্চেন আর কি। সো এই সকল ক্ষেত্রে আসলে ডিফেন্ডেন্ট কি লায়াবল হবে বা কতটুকু লায়াবল হবে, এটা কি রিমোটনেস অফ ড্যামেজেস না ডিরেক্ট ড্যামেজেস, লাইক দ্যাট দিস ইজ এ কোশ্চেন টু অ্যান্সার। ইন দিস কনটেক্সট দ্য ফোরসাইট and perspicacity of the defendant is judged on the basis of the objective standard of notional reasonable person. At the moment,
দ্যাট দ্য টর্টিয়াস অ্যাক্ট অর অমিশন ওকার্ড। সো এই ক্ষেত্রে যেটা বিবেচনা করা হয়, যখন টর্টিয়াস অ্যাক্ট অথবা অমিশনটা ঘটে সে সময় ধরা হয় যে আসলে রিজনেবল পার্সনের ক্ষেত্রে এটা কি ঘটতে পারে, মানে রিজনেবল ঘটনাটা কি ঘটতে পারে। যদি না ঘটে তাহলে, অর্থাৎ আমি মাথায় বাড়ি দিলাম, রিজনেবল এফেক্ট 7 দিন 15 দিন তার মধ্যে মারা যাবে। কিন্তু যদি না যায় তাহলে কি রিজনেবল, সে সুস্থ হয়ে গেল, সো আমার আঘাতের কারণে না, দূরবর্তী ক্ষতির জন্য তুমি লায়াবল করতে পারো না, এটাই বলা হচ্ছে আসলে। ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য লিডিং কেস ইন দ্য ফিল্ড ইন ওভারসিজ ট্রান্সশিপ মোটরস ডক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, that is the Wagon Mound number 1, 1961. The case is also identified as the Wagon Mound case, which is the case featured in the title to this work. Here, furnace well spilled into the water at a rough as a result of the negligence of the defendants. ডিফেন্ডেন্টসের অবহেলার কারণে কিছু অপরিশোধিত তেল ছিল, সেটা পানিতে পড়ে যায় একটা শিপ থেকে। দ্য ওয়েল স্প্রেড ইনটু এ থিন ফিল্ম অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার, এবং এই পানিটা মানে অয়েলটা পুরো পানির উপরে একটা সারফেস লেয়ারের মতো ছড়িয়ে যায়। দ্য ওয়েল ফিল্ম ড্রিফটেড টু এ নিয়ার বাই রাফ ওয়ার ওয়েল্ডিং ওয়ার্ক ওয়াজ বিং ক্যারিড আউট অন এ শিপ। সেই ওয়েলটা একেবারে একটা শিপের নিকট পর্যন্ত পৌঁছায়, যেখানে আসলে একটা রিপেয়ারিং কাজ চলছিল ওয়েল্ডিং মেশিনের সাহায্যে। সেভারাল ডেজ আফটার দ্য অরিজিনাল স্পিল ওয়েল্ডিং স্পার্কস ইগনিটেড দ্য ওয়েল অ্যান্ড ইট কট অন ফায়ার। সো বলছে যে দীর্ঘদিন ধরে যখন এই ওয়েল্ডিংটা স্পার্কিংটা পানিতে পড়তে থাকে তখন ওয়েলের উপর পড়তে থাকে এবং এটা আগুন ধরে যায়। ড্যামেজিং দ্য ওয়াফ অ্যান্ড প্রক্সিমেট ভেসেল, এবং এটা ওয়াফের ক্ষতি করে, প্লাস তার পাশাপাশি যে যানবাহন অর্থাৎ ভেসেলসগুলো ছিল সেটারও ক্ষতি হয়। দ্য প্রিভি কাউন্সিল হেড দ্যাট কন্টামিনেশন ড্যামেজ কজড বাই দ্য ওয়েল ওয়াজ রিজনেবলি ফোরসেবল। প্রিভি কাউন্সিল বলেছে যে পানির ওপরে যখন তেলটা পড়েছে তখন এটা তেলের কিন্তু মানে পানির একটা কন্টামিনেশন হয়েছে, এটা কিন্তু ড্যামেজ হয়েছে, বাট দ্যাট ড্যামেজ কজড বাই ফায়ার ওয়াজ নট ফরসেবল। কিন্তু এই ড্যামেজের কারণে অর্থাৎ এই ক্ষতির কারণে, এই তেলের কারণে যে আগুন লেগে যাবে, এই আগুন লাগাটা কিন্তু দেখা যায়নি, এবং কোনো রিজনেবল পারসন এটা আইডিয়া করতে পারবে না যে এই পানির উপরের তেল থেকে আগুন লেগে যাবে। সো টু এ রিজনেবল পারসন গিভেন দ্যাট এভিডেন্স ওয়াজ produced indicating that it is difficult to ignite such well when floating on water, it was found that the damage was the too remote for recovery. এবং এই কেসে ডিসিশন হয় যে আসলে এই ড্যামেজটা আনফোর্সি করা যায়নি, মানে আনফোর্সিয়েবল, ফোর্সি করা যায়নি। সো ইটস অনেক মানে দূরবর্তী ক্ষতি, ড্যামেজ ওয়াজ টু রিমোট ফর রিকভারি, সো এটা রিকভারি করা যাবে না। And then before this decision in the Wagon Mound 1, Wagon Mound কেসের পূর্বে defendants were held responsible to compensate for all the direct consequence of their negligence. A rule clarified by the decision in Remoteness and Furnace, Whitey and Company Limited 1921, the Polemis test imposed liability on defendants for any and all damages resulting from their negligence, regardless of whether the damage in question was forcible, regardless of any compounded seriousness, and regardless of the fact that the eventual damage may have been entirely different from that which a reasonable person may have anticipated on the basis of original test of affairs. এখানে আমরা দেখতেছি রিপলেমিস এই কেসে 1921 সালের একটা কেস ছিল। এখানে এটা যে টেস্ট, এখানে আবার বলতেছে যে লায়াবিলিটি টু দ্য ডিফেন্ডেন্ট শ্যাল বি ইম্পোজড। এখানে ড্যামেজ তাদের নেগলিজেন্সে যদি হয়ে থাকে তাহলে এই ড্যামেজটি ফরসিবল হোক, মানে দেখা যাক বা না যাক, কল্পনা করা যাক বা না যাক, রিগার্ডলেস অফ এনি কম্পাউন্ডেড সিরিয়াসনেস, এবং তার সিরিয়াসনেসের বিবেচনা করে রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট eventual damage may have been entirely different from that
হুইচ ইজ রিজনেবল পারসন মে হ্যাভ অ্যান্টিসিপেটেড। তার মানে একজন রিজনেবল ব্যক্তি তার কল্পনার বাইরে হোক বা ভেতরে হোক ক্ষতিটা যাই হোক না কেন, এই সব কিছুর রিগার্ডলেস মানে ব্যতীত রিপলেমিস নীতি বলতেছে যে ডিফেন্ডেন্টের লায়াবিলিটি নিতে হবে। It is this principle that Viscount Simmons criticized in the court featured in the title from Wagon Mount 1 decision. এবং এই প্রিন্সিপালের কিন্তু ক্রিটিসাইজ করেছিলেন ভিসকন্ট সিমন্ড। It is submitted that the Wagon Mount 1 ruling effectively curtailed the practical range of liability that had previously been established in Remoteness. সুতরাং রিপলেমিস নীতিতে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ওয়াগন মাউন্ট সেটাকে কার্টেল করে দিয়েছে, মানে বাদ দিয়ে দিয়েছে। অ্যান্ড ওয়াগন মাউন্ট এসেনশিয়ালি ওভার রুলড রিপলেমিস, এবং ওয়াগন মাউন্ট কেসটা কিন্তু রিপলেমিস নীতিকে ওভার রুলড করে। দিস ডেভেলপমেন্ট ক্লিয়ারলি ফেভার্ড ডিপেন্ডেন্টস বাই প্লেসিং এ ফর্সিবিলিটি লিমিটেশন অন দ্য এক্সটেন্ট অফ দেয়ার পটেনশিয়াল লায়াবিলিটি। এবং এই ওয়াগন মাউন্ট নীতি ডিফেন্ডেন্টের কিন্তু লায়াবিলিটিটাকে যথেষ্ট কমিয়ে দিয়েছে এই ফর্সিবিলিটি লিমিটেশনটা নিয়ে আসে। সো এখানে আমরা দুইটা কেস আলোচনা করব, একটা ওয়াগন মাউন্ট কেস আর একটা হচ্ছে রিপলেমিস রুলস। সো রিপলেমিস রুলস হচ্ছে তোমার যা কিছুই হোক না কেন ক্ষতিপূরণ দিতেই হবে, ওকে, রিগার্ডলেস অফ এভরিথিং। বাট ওয়াগন মাউন্ট বলছে যে যে ক্ষতি ফর্সি করা যায় না সেটার জন্য আসলে ডিফেন্ডেন্টকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার দরকার নাই। নাও আমরা অ্যাজ হর্সে অ্যান্ড র্যাকলে স্টেট এটা দেখব। তাদের কমেন্টে বলা ছিল, দ্য কোশ্চেন টু বি আস্কড ইন অর্ডার টু এস্টাবলিশ হোয়েদার দ্য ক্লেমেন্টস হার্ম ইজ টু রিমোট ইজ দিস: ওয়াজ দ্য কাইন্ড অফ ড্যামেজ সাফার্ড বাই দ্য ক্লেমেন্ট রিজনেবলি ফরসেবল অ্যাট দ্য টাইম অফ দ্য ব্রিচ ওকার্ড? বলা হচ্ছিল যে যে সময় ক্ষতিটা হয়েছে সে সময় সাফার্ড বাই দ্য ক্লেমেন্ট, অর্থাৎ যিনি দাবি করছেন বা দ্যাট ইজ প্লেইন্টিভ, উনি ওনার যখন ক্ষতি হয়েছিল তখন কি এইটা এই ক্ষতিটা এই ব্রিচ যখন ওকার্ড হয়েছিল তখন কি সেটা ফর্সেবল ছিল, রিজনেবলি ফর্সেবল ছিল কি ছিল না? দিস টেস্ট অ্যাজ হর্সে অ্যান্ড র্যাকলে go on to observe did indeed ultimately become the sovereign principle in this field on the question of remoteness of damage in the tort of negligence. It is argued that it is a testament to its perceived utility and fairness that it has also been adopted in other legal fields and contexts, including, for example, in regards to actions under the rule in Ryland versus Fletcher, as illustrated by the decision including Camry's Water versus Eastern Countries Leather plc, and confirmed in House of Lords ruling including Transco versus Stockport Metropolitan Borough Council. And it should also be noted, just for the sake of clarity, that there was a second case in Wagon Mount litigation, Wagon Mount number 2, and that this case was decided differently on the basis of further evidence, the presence of flammable debris floating in the water, which became impregnated with the oil and made integration more likely. However, it is very important to stress that the decision in Wagon Mount number 2 did not vary or impact on the general test established in Wagon Mount 1 in any substantive fashion. সো এখানে হর্স এবং রাখলে ওনারা বলছেন যে আসলে আলটিমেটলি এটা একটা সভরিন প্রিন্সিপাল হয়ে যাচ্ছে রিমোটনেস অফ ড্যামেজেস। দেন আবার বলছে যে ইটস আর্গুড দ্যাট, মানে এটা ওই সময় আর্গু করা হয়েছিল যে ইটস অ্যাকচুয়ালি এ টেস্টামেন্ট, ইটস পারসিভড ইউটিলিটি অ্যান্ড ফেয়ারনেস। সো এটা আরও অন্যান্য লিগাল ফিল্ড এবং কনটেক্সটে কিন্তু এটাকে অ্যাডপ্টেড করা হয়েছিল, এবং ইনক্লুডিং কিছু অ্যাকশন বা কিছু কেস যার এই নামগুলো দেওয়া হয়েছে। রাইল্যান্ড ভার্সেস ফ্লেচার, এটা আমরা অ্যাবসলিউট লায়াবিলিটির ক্ষেত্রে পড়ব।
এই এই কেস থেকে শুরু করে যতগুলো কেসের নাম এখানে বলা হচ্ছে সেগুলোতেও অ্যাপ্লাই করা হয়েছিল। এবং এখানে আরও একটা কথা বলা হচ্ছে, দেখো যে ফর দ্য সেক অফ ক্ল্যারিটি, এই ওয়াগন মাউন্ট একটা সেকেন্ড কেস ছিল, ওয়াগন মাউন্ট লিটিগেশন, ওয়াগন মাউন্ট নাম্বার 2 1967। এবং সেই ক্ষেত্রে এই কেসটা ডিফারেন্ট ওয়েতে ডিসিশন নেওয়া হয়েছিল, অ্যান্ড এটা বলাই হচ্ছে যে ইটস ডিসাইডেড ইন ডিফারেন্টলি এবং অন দ্য বেসিস অফ ফার্দার এভিডেন্স, মানে অন্যান্য এভিডেন্সের উপরে ভিত্তি করে এটাকে ডিসিশন নেওয়া হয়েছিল। যেহেতু ফ্ল্যামেবল ডেব্রিস ওয়াটারের উপরে ফ্লোটেড হচ্ছিল এবং এইটা ইমপ্রেগনেন্ট উইথ ওয়েল মেড ইন্টিগ্রেশন মোর লাইকলি, এটা অবশ্যই আগুন লাগতে পারে এরকম একটা ব্যাপার ছিল। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ওয়াগন মাউন্ট টু ডিসিশন, ইট ডিড নট ভ্যারি অর ইম্প্যাক্ট অন জেনারেল টেস্ট এস্টাবলিশড ওয়াগন মাউন্ট নাম্বার 1। সো এটা ওয়াগন মাউন্ট 1-এ যে জেনারেল প্রিন্সিপাল এস্টাবলিশড হয়েছিল সেটাকে এটা ভ্যারি করেনি। ওকে, সেইটাকে কিন্তু এটা ভ্যারি করে কোনো ডিসিশন আসেনি। নাও দ্য পয়েন্ট ইজ আ ফরসিবিলিটি দ্য রাইট টেস্ট? The title is to this paper poses a direct question: should forcibility continue to be the applicable test for remoteness? There is at first is an entirely separate issue. সো কোশ্চেনও হয়েছে এরকম যে আসলে কি ফরসিবিলিটি একটা সঠিক টেস্ট কিনা। সো আবার অন্যদিকে বলা হচ্ছে এরকম যে ডিফেন্ডেন্টের নেগলিজেন্স ইন ট্রেন ইন কোর্স অফ অ্যান ইভেন্ট, তো বলছে যে ওয়াইড রেঞ্জিং এবং ফার রিচিং ড্যামেজ এখানে হতে পারে। সো ওয়াই শুড নট দ্যাট ডিফেন্ডেন্ট বি মেড লায়াবল? কেন আমরা ডিফেন্ডেন্টকে সকল ক্ষতির জন্য দায়ী করছি না? কেন আমরা ডিফেন্ডেন্টের লায়াবিলিটি লিমিট করছি শুধুমাত্র একটা কথার উপরে ভিত্তি করে, দ্যাট ইজ রিজনেবলি ক্যান নট বি রিজনেবলি ফরসিন? অর্থাৎ এই ক্ষতিটা আমরা রিজনেবলি ফরসিন করতে পারছি না এবং ডিফেন্ডেন্টকে আমরা লায়াবিলিটি থেকে আমরা কমায় দিচ্ছি বা মুক্তি করে দিচ্ছি। সো ওয়াই এটা বলা হচ্ছে। সো এই ক্ষেত্রে ভিসকাউন্ট সিমন্স ইভক্স উনি বলেছেন যে কারেন্ট আইডিয়াজ অফ জাস্টিস এবং মোরালিটি, যেটা শিওরলি ফান্ডামেন্টাল জাস্টিস বা বেসিক মোরালিটি, এটা আমরা বলতে পারি যে ইন্ডিভিজুয়ালকে আমরা রেসপন্সিবল করব সকল ধরনের ফলাফল বা কনসিকুয়েন্স যেটা তার কাজের জন্য হয়েছে। নাও স্ট্রিক্ট ডেফিনেশন অফ দ্য কনসেপ্ট অফ জাস্টিস অ্যান্ড মোরালিটি, এটা যেটা ইট ডু নট কন্টেন অপ্ট আউট ক্লোজেস, এক্সক্লুশন, কেভিয়েটস, মানে এ ধরনের কোনো কিছু ইনক্লুড করে না যেটা স্ট্রিক্ট সেন্স মোরালিটি বা জাস্টিসের। সো প্রিজামলি ভিসকাউন্ট সিমন্স ইউজেস দ্য ওয়ার্ড কারেন্ট to suggest that the law had evolved over 40 years of the 20th century in 1921 to reach a state by the time of Mount 1 decision in 1961, in which it was deemed appropriate to incorporate a forcibility factor into what was hitherto open-ended liability. In the real world, there are fairly hard-nosed justifications for the restricted liability test exposed in the Wagon Mount number 1. One such justification is insurability. It would be much harder and far more expensive to acquire insurance to cover activity that could potentially result in untold and unforeseeable harm than it is to
insure oneself against foreseeable ranges of harm and loss. যে ওয়ার্ডটা ইউজ করেছেন কারেন্ট, এবং উনি সাজেস্ট করেছেন যে 40 years of 20th century, অর্থাৎ যখন আমরা রিপলেমিস নীতিটা অ্যাপ্লাই করি 1921 সালে এবং ওয়াগন মাউন্ট ডিসিশন আসে 1961 সালে, রিপলেমিসে আসে তোমার যা ইচ্ছা তাই হোক না কেন তুমি সব ক্ষতিপূরণ নীতি বা কোনো লায়াবিলিটির ছাড় নাই, কিন্তু ওয়াগন মাউন্ট নীতিতে যে আমরা রিমোটনেস কথাটা ইউজ করেছি, ফর্সিবিলিটি নিয়ে আসছি, তার মানে আমরা একটু লায়াবিলিটি কমিয়ে দিয়েছি ডিফেন্ডেন্টের। সো সেই ক্ষেত্রে বলছে যে জাস্টিফিকেশন আসলে কি, ইনসিওরেবিলিটির কথাটা বলা হচ্ছে যে ইট ইজ দ্য জাস্টিফিকেশন অ্যান্ড নাথিং এলস অ্যাকচুয়ালি। Now, Viscount Simmons then, in evoking the concept of current justice and morality, is essentially adding practically to the list, and it is submitted that this is entirely justified. The law must be seen to operate efficiently and pragmatically within the imperfect and complex world in which we live. It cannot be confined by purity of principle or an obsession with fundamental morality or justice. In simple terms, if the repolemist test still existed, the defendants were liable for any or all the consequences of their negligent action, no matter how unforeseeable or unlikely those consequences might be. It's highly probable that activity in society would be quite drastically impaired because potential tortfeasors, every member of society, would be intimidated by the potentially draconian and inestimable consequences of making a mistake. The Wagon Mount number 1 test maintains liability for foreseeable harm, but at least prevents the imposition of liability for unforeseeable and possibly very far-reaching consequences of negligent action. সো এই প্যারাগ্রাফটাই হচ্ছে আমি শুধু বুঝিয়ে দিব যে সত্যিকার অর্থে যদি রিপলেমিস টেস্টটা এক্সিস্ট করতো, যেটা 1921 সালে ইনভেন্ট করা হয়েছিল, যে যে ক্ষতিই হোক না কেন সব ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। এখন ধরো আমি মারার 6 মাস পরে মরে গেল, সেটারও ক্ষতিপূরণ আমাকে দিতে হবে, আনফোর্সেবল সেই এরকম। সো এটা বলা হচ্ছে যে আসলে হাউ আনফোর্সেবলই হোক না কেন এটা যদি আমরা পে করতাম তাহলে এটা কিন্তু জাস্টিস হতো না, এবং এটা সোসাইটি অ্যাকচুয়ালি এম্পায়ার্ড হয়ে যেত। কারণ পটেনশিয়াল টর্টফিজার হচ্ছে আমরা সবাই, সোসাইটির সবাই। না, ওয়াগন মাউন্ট 1 টেস্ট আসলে কি মেনটেন করেছে? ফর্সেবলনেস মেনটেন করেছে, অর্থাৎ দূরবর্তী ক্ষতি থেকে ডিফেন্ডেন্টকে রক্ষা করেছে, যিনি নেগলিজেন্ট করছেন বা নেগলিজেন্ট অ্যাকশন নিচ্ছেন তাকে রক্ষা করছে। দ্য ওয়াগন মাউন্ট 1 টেস্ট দ্য স্ট্রাইকস এ ব্যালেন্স। অ্যাকচুয়ালি ওয়াগন মাউন্ট নীতি একটা ব্যালেন্স নিয়ে আসছে, অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট দ্য ল ইজ রিকোয়ার্ড টু ডু ইন এ variable constellation of different fields in the and context, and in that case ল কিন্তু ব্যালেন্স করেছে, এবং এইখানেই আইন কোন কাজটা করেছে, টু ডু ভেরিটেবল কনস্টেলেশন অফ ডিফারেন্ট ফিল্ডস, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন জায়গায় যে কনস্টেলেশনগুলো হচ্ছে, অর্থাৎ এক এক জায়গায় কনটেক্সট থাকছে বা এটা থাকছে, এর মধ্যে যে ব্যালেন্স, দিস ব্যালেন্স ডান বাই দ্য ল. It's a balance struck between imposition appropriate liability but not doing so in a fashion that unduly impedes activity in the society. কিন্তু এটা এমনভাবে করবে না যে সোসাইটির ব্যালেন্স নষ্ট করে। সো নাও দিস ব্যালেন্স is financed by the fact that it is only the form of damage suffered that must be forcible, not the degree of harm actually sustained. ব্যালেন্সটা হচ্ছে it is only the form of damage suffered that must be forcible, not the degree of harm actually sustained. মানে যে ক্ষতি অ্যাকচুয়ালি হয়েছে সেটার মধ্যে ব্যালেন্স না, বরঞ্চ ড্যামেজ সাফার দ্যাট মাস্ট বি ফরসেবল, যে ড্যামেজটা, যে ক্ষতিটা হবে বা ক্ষতিটা আসলে ভোগ করা হচ্ছে, এটা অবশ্যই ফরসেবল হতে হবে।
This ensures that defendant will be liable if a certain foreseeable type of damage is sustained even if its actual extent of that damage is not objectively foreseeable. This obviously tilts the balance significantly back in favor of the claimant in many cases. It's a distinction that seems simple enough at the first sight, but the case law has illustrated that courts have struggled to reach consistent decisions. This is, however, understandable given the almost infinite range of possible damage inflicted that is scenarios that the courts may be confronted with, and individual rulings appears to turn on the precisely how strictly a court defines the concept of the type of the form of damage. A narrow definition was, for example, adapted to the advantages of the defendant in Doughty versus Turner Manufacturing Company. Here, the distinction was between a splash and an eruption, while Hugs versus Lord Advocate, a more generous definition was endorsed to the advantages of a child, and this may be significant claimant. So that's all about all of these things. ট্রাই টু রিমেম্বার তোমরা এখান থেকে শুধুমাত্র ওয়াগন মাউন্ট ওয়ান এবং রিপলেমিস নীতি নিয়ে যা যা বললাম শুধুমাত্র সেটা ফলো করবে, বাকিগুলো আসলে তোমাদের ফলো করার দরকার নেই। একটু বেশি এক্সট্রা আলোচনা করা হয়েছে, কিন্তু এত সব আলোচনা করার মধ্যে দিয়ে এটাই ইস্টাবলিশড করা হয়েছে যে আসলে 1921 সালে যে রিপলেমিস নীতিটা হয়েছিল সেটা যদি আমরা উইথড্র করে ওয়াগন মাউন্ট নীতিটা না আনতাম তাহলে আমাদের আসলে ক্ষতির সীমা পরিসীমা থাকতো না। যে কোনো সময় আমরা ডিফেন্ডেন্টকে আটকিয়ে তার কাছ থেকে আমরা ক্ষতিপূরণ চাইতে পারতাম, যার কারণে আমরা বলবো যে ওয়াগন মাউন্ট নীতিটা বেস্ট এবং এটা সোসাইটির ভারসাম্য রক্ষা করেছে, যে আমরা যখন তখন আসলে ডিফেন্ডেন্টকে আটকাতে পারবো না বা যা তাই সব ক্ষতির জন্য তার কাছে ড্যামেজ চাইতে পারবো না, ফরসিবল ক্ষতির জন্য আমাদেরকে ড্যামেজ চাইতে হবে। So that's all about these remoteness of damages and the repolemis rules and also wagon mount rules. Now we will turn into in a new topic, and that topic related to our trespass. So trespass to the person, land and goods. এই তিনটা জিনিসই আমরা পড়ব। First one, trespass to person. Trespass to person, there is a direct interference with the person body is called trespass to the person, and if the interference is indirect then it constitutes nuisance. Someone attacks to another with a stick or bullet and there is apprehension, that is trespass to the person. Trespass can be committed with land, the person and the goods. So trespass is three kind. Trespass is a direct action. Corporation is also a person but artificial. Injury of the person, it is four kind. That is trespass to person is four kind. One is assault, battery, false imprisonment and maim. Assault is an act of the defendant which caused to the plaintiff reasonable apprehension or infliction of battery on him by the defendant. So assault বলছে যে এমন একটা অ্যাক্ট ডিফেন্ডেন্টের যারা যেটা ব্যাটারির পূর্ব মুহূর্ত। So the ingredients are there should be some preparation of use of force, there should be reasonable apprehension of the use of the force, there should be ability of the defendant to carry out the threat. This act is of present, future threat is not assault. So use of empty pistol may constitute assault if person threatens. Infliction in drama is not assault. Murder is result of battery. Disorder, havoc, chaos, confusion, turmoil. So these all terms we used here. Now assault is tort. Threat without touch, দ্যাট ইজ কাউকে না ধরে ছুঁয়ে থ্রেট করাটা হচ্ছে অ্যাসল্ট। হোয়াইল ব্যাটারি ইজ টাচ, অর্থাৎ যখনই তুমি টাচ করলে ওটা ব্যাটারি হয়ে যাবে, দ্যাটস ক্রাইম, তার মানে ব্যাটারি ক্রাইমে চলে গেল। ডিফেন্সেস ইন অ্যাসল্ট, সেলফ ডিফেন্স, অর্থাৎ আমি সেলফ ডিফেন্সের জন্য ভয় দেখিয়েছি। প্রপার্টিজ ডিফেন্স, প্যারেন্টাল কোয়াসি প্যারেন্টাল অথরিটি, অর্থাৎ
এই অর্থে ভয় দেখাইছি, ভলেন্টি নন ফিট ইনজুরিয়া তারও মানে কন্ট্রিবিউশন ছিল, লফুল অথরিটি আছে তাকে অ্যাসল্ট করার, ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট, অ্যাক্ট অফ গড, অ্যাক্ট অফ স্টেট, এগুলো আসলে আমরা অ্যাসল্টের ক্ষেত্রে ডিফেন্স হিসেবে ইউজ করতে পারি। জানি না যে আসলে কতটুকু পারবো, যেহেতু এই সব কিছু আমরা ডিফেন্স হিসেবে অলরেডি আলোচনা করেছি, যে অ্যাক্ট অফ স্টেট কোনগুলো, অ্যাক্ট অফ গড, ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট, লফুল অথরিটি, এখানে আর পুনরায় ডিসকাস করা হচ্ছে না। একবারে ফার্স্ট যে তোমাদের পার্ট আছে টর্টের, সেখান থেকে কানেক্ট করে তখন এই জিনিসগুলো তোমরা লিখবে, যে সেলফ ডিফেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ডিফেন্স হিসেবে আনতে পারি। প্রপার্টিজ, এটা ডিফেন্স, অর্থাৎ আমি আমার প্রপার্টি রক্ষা করার জন্য করেছি, লাইক দ্যাট। নাও আমরা নেক্সট স্লাইডে যাব। এখন আমরা 2 নাম্বারটা পড়ব। ট্রেসপাস টু বডির 2 নাম্বারটা বলা হয়েছিল ব্যাটারি কিন্তু বলেছিলাম, কিন্তু আমরা এখন ফলস ইমপ্রিজনমেন্টটা দেখব। ইট মিনস ইনফ্লিকশন অফ বডি। 2 নাম্বারটা তো আমরা পড়ে বললামই যে ব্যাটারি হচ্ছে মানে টাচ করা। যেমন তুমি ধরো একটা চেয়ারে বসতে যাচ্ছ, আমি চেয়ারটা সরিয়ে ফেললাম, যতক্ষণ তুমি পড়তেছো মাটিতে পড়োনি, অ্যাসল্ট। যেই মুহূর্তে তুমি মাটির সাথে তোমার মানে পড়ে গেলা মাটিতে, ব্যাটারি। সো ফলস ইমপ্রিজনমেন্ট বলতে আমরা বলছি ইনফ্লিকশন অফ বডি রেস্ট্রেন্ট হুইচ ইজ নট এক্সপ্রেসলি অর ইমপ্লাইড অথরাইজড বাই দ্য ল। মানে আইন দ্বারা অথরাইজ না, কিন্তু আমি ধরো তোমাকে আটকে রেখেছি। ইট হ্যাজ 2 ইনগ্রিডিয়েন্টস আনঅথরাইজড বাই ল। এর 2টা উপাদান, প্রথমটা হচ্ছে ল দ্বারা অথরাইজড করা থাকবে না, অ্যান্ড কমপ্লিট রেস্ট্রেন্ট অফ লিবার্টি, এবং সম্পূর্ণভাবে স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। ইন দ্য কেস অফ বার্ড ভার্সেস জনস wrongfully enclosed a part of public way on bridge. They put seats on the bridge to watch boat race. Bird was insisted to go from other side. He sued in court and held there was no complete restraint because other way was available. If one person is detained in a room where a place is available and detainee knows it, it does not constitute false imprisonment. But if there is a window to escape, but there is a seaside and detainee cannot escape, it constitutes false imprisonment. সো এখানে বলা হচ্ছে যে আসলে রংফুলি সে একটা পাবলিক ওয়েতে তারা ব্রিজের উপরে বসেছিল এবং সেখানে সিট পেতে বসে তারা বোট রেস দেখছিল। বার্ড কী করলো? বার্ড আসলে মামলা করে দিল। তাকে বলা হয়েছিল যে তুমি অন্য সাইড দিয়ে যাও, কিন্তু সে কোর্টে মামলা করে বলল যে সেখানে ওয়াজ নট কমপ্লিট রেস্ট্রেন্ট, মানে বিকজ দ্য আদার ওয়ে ওয়াজ অ্যাভেলেবল। তারা বলছে যে আমরা তো কমপ্লিট রেস্ট্রেন্ট করিনি, এই মামলায় বলছে। কোর্ট হেলথ দ্যাট তোমাকে তো কমপ্লিটলি রেস্ট্রেন্ট করেনি, আর একটা পথ ছিল, যাওনি কেন? সো যদি কোনো একজন ব্যক্তিকে কমপ্লিটলি আটকে রাখা হয়, সেই ব্যক্তির পালানোর কোনো দরজা জানালা কিছু নাই, সি সাইডে আটকে রেখেছে, অর্থাৎ সে ঘর থেকে বেরোলেই সি, তাহলে কমপ্লিটলি রেস্ট্রেন্ট হয়ে যাবে। বাট উইন্ডো বা অপোজিট কোনো পথ ছিল, তখন সেটা হবে না। Wardell agreed to work in mine and was taken down there at 9 a.m. Later he changed his mind to stay there and wanted to come out. The owner of mines held him there up to 1:30 p.m. He sued for false imprisonment. The court decided against him. Wardell মাইনে কাজ করার জন্য রাজি হলো, তো মাইনে তাকে নিয়ে গেল তার মালিক 9 AM। পরে সে তার মন চেঞ্জ করে ফেলে ঠিক আছে, তার মালিক তাকে 1:30 PM মাইন থেকে বের করে দিছে। এখন সে মামলা করেছে, তো কোর্ট তার এগেনস্টে ডিসিশন দিছে। ইন্টারোগেশন ফর দ্য পারপাসেস অফ ইনকোয়ারি ইজ নো ফলস ইমপ্রিজনমেন্ট। ফলস ইমপ্রিজনমেন্ট মিনস so the infliction of body restraint, that's all. Okay, and this is repeatedly I have maybe copied or something, that so I don't want to explain it again. আমরা পরের পার্টে যাচ্ছি। পরের পার্টটা হচ্ছে trespass to land or immovable property. One who does not get permission before entering in house or property is called trespass or tortfeasor. আবার বলছি, যদি কোনো একজন ব্যক্তি কোনো কারো বাসায় ঢোকার বা প্রবেশ করার অনুমতি না পায়, বা কোনো প্রপার্টিতে প্রবেশ করার অনুমতি না থাকে, আর প্রবেশ করে, তাহলে আমরা এটাকে বলবো ট্রেসপাস টু ল্যান্ড অর ইমুভেবল প্রপার্টি। ইট ইজ দেয়ার ফেয়ারেন্স উইদাউট কনসেন্ট, তার মানে এটা কিন্তু অনুমতি ছাড়া হতে হবে। ইট অলসো ডিফাইন্স অ্যাজ আনজাস্টিফিয়েবল আনঅথরাইজড ইন্টারফেয়ারেন্স উইথ দ্য পজিশন অফ দ্য ল্যান্ড।
Some types of tort are as actionable per se, such as libel or all types of trespass. It does not require any special proof of damage. Trespass may be committed either by defendant himself or by some tangible object, such as throwing stones on the land of another or allowing cattle to stay upon the land. সো বলছে যে স্পেশাল প্রুফ অফ ড্যামেজের দরকার নাই, ট্রেসপাস করেছো এটাই যথেষ্ট। ট্রেসপাস আবার কিন্তু ডিফেন্ডেন্টের দ্বারাও হতে পারে অথবা ট্যাঞ্জেবল অবজেক্ট দ্বারা হতে পারে, যেমন তুমি ঢিল ছুঁড়েছো বা কিছু ছুঁড়ে মেরেছো পাশের বাড়িতে, এইগুলাও। Tort of fraud, conspiracy, slander, malice, waste of land, negligence, nuisance, etc. require some special proof of damage in the court of law. But in case of trespass, there is court don't want give me the proof of damage. Driving a nail or putting a ladder on others' wall is trespass. Everyone has to live within his limits and with liberty. সো ট্রেসপাস আমরা বলবো যে একটা সিরিয়াস টাইপ অফ টর্ট, কারণ এর জন্য কোর্ট বলবে না যে কি ড্যামেজ হয়েছে দেখাও। কোর্টের দরকার নাই ড্যামেজ দেখার, হ্যাঁ, কোর্ট ডিরেক্টলি একেবারে শাস্তি দিয়ে দিবে। সো এখন আমরা নেক্সট পড়ব হাউ ট্রেসপাস ইজ আনজাস্টিফিয়েবল। It is the essential element for the tort of trespass to land. Interference with the possession of the land must be unjustifiable under law. Slightest interference with the land of another will amount to trespass if no justified by law. Placing a foot on others' land or throwing stone are trespass. Entry with permission but remaining there is also trespassing. That is, তুমি এন্ট্রি নিছো কিন্তু সেখানে তোমার অবস্থান করার অনুমতি ছিল না, বাট তুমি অবস্থান করছো 2-3 ঘন্টা, ট্রেসপাসিং। ল ইজ ওয়াচডগ অফ দ্য রাইটস অফ দ্য পিপল। সো আমাদের মনে রাখতে হবে যে আইন মানুষের অধিকারকে রক্ষা করার জন্য সবসময় দেখছে। কন্টিনিউয়াস রং ইজ অলসো এ সর্ট অফ টর্ট হুইচ গোজ কন্টিনিউ। ইফ এ পিট ইট এ ডিক্স ইন সামওয়ান ইজ ফলেন ইন টু ইট, it amounts tort, and if again someone is fallen, it again amounts tort. Mental condition is not taken into consideration in tort. সো আমরা টর্টের ক্ষেত্রে কিন্তু মেন্টাল কনসিডারেশন দেখব না। একটা তুমি জায়গায় গর্ত খুঁড়ে রেখেছো, কেউ যদি সেখানে পড়ে টর্ট, এবং আবারও যদি কেউ পড়ে টর্ট। এ শিপ ফুল অফ ওয়েল কেম টু সোয়ালো ওয়াটার অ্যান্ড অ্যাঙ্কর্ড। একটা চিপা নদীর মধ্যে দিয়ে একটা শিপ আসলো এবং সেখানে নঙ্গর করলো। ওয়াইল স্পিডস ল্যান্ড টু অ্যানাদার পারসন হু ক্লেম ট্রেসপাস টু ল্যান্ড। Interference under necessary does not amount trespass. সো আন্ডার নেসেসিটিতে হয়তো বা শিপটা ওখানে আসছে, এই ইন্টারফেয়ারেন্সকে ট্রেসপাস বলা হচ্ছে না। ট্রেসপাস কিভাবে ঘটে? সো দেয়ার আর 3 ways to commit trespass. One is malfeasance, misfeasance and non-feasance. One who commit tort is called tortfeasor. Malfeasance is there where a serious tort occurred, that is giving a blow or house arson. So malfeasance হচ্ছে সিরিয়াস টাইপ অফ টর্ট। মিসফিজেন্স হচ্ছে অ্যাক্ট অফ আনস্কিল্ড পারসন, মানে অদক্ষ ব্যক্তির কোনো কাজ। টিচার শুড ডু অ্যাজ হি শুড বি। নেগলিজেন্স কনস্টিটিউট দিস টর্ট। অ্যান্ড নন ফিজেন্স মিন্স হোয়ার দেয়ার ইজ নো অ্যান্সার অফ কোশ্চেন ওর অ্যাপিল। অর্থাৎ যেখানে কোনো হোয়ার দের ইজ নো অ্যান্সার অফ কোশ্চেন, মানে কোনো প্রশ্নের কোনো উত্তর নেই, ওর কোনো আপিল নেই, সেটাকে আমরা বলছি নন ফিজেন্স। সো এই 3ভাবেই আসলে ট্রেসপাস ঘটে থাকে। নাও ল্যান্ডের ক্ষেত্রে একটা ভয়াবহ ট্রেসপাস অ্যাব ইনিশিও। When entry, authority or license is given to anyone by the law and he does the abuse it, he shall be trespasser ab initio. অর্থাৎ তোমার কোনো একটা জায়গায় যাওয়ার লাইসেন্স আছে, কিন্তু তুমি সেখানে গেলে, যাওয়ার পরে তুমি তোমার পাওয়ারের অ্যাবিউজ করলে, তখন তোমার শুরু থেকেই যে তুমি এখানে ঢুকেছো সেটা ট্রেসপাস ধরা হবে। দ্যাট ইজ, ধরো তুমি একটা বাসায় নিমন্ত্রণ পেলে, সেই নিমন্ত্রণে তোমার যাওয়ার অধিকার আছে, কিন্তু সেখানে যাওয়ার পরে তুমি গণ্ডগোল লাগিয়ে দিলে। এখন সেই ক্ষেত্রে তুমি যদি অন্যায় ইললিগালভাবে গণ্ডগোল লাগাও, তাহলে তুমি ওখানে যে শুরু থেকে ভয়েড অ্যাব ইনিশিও, ভয়েড ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তোমার ঢোকার শুরু থেকেই তোমাকে ট্রেসপাসার হিসেবে গণ্য করা হবে।
ট্রেসপাসের জন্য কে মামলা করতে পারে? পারসন হু ইজ পজেসর অফ দ্য ল্যান্ড ইভেন অ্যাজ টেন্যান্ট occupant having right of the possession they can sue. And remedies, following are the remedies. Re-entry, if trespasser gets out the occupier he can re-enter to this property even by force. ট্রেসপাসার যদি অকুপায়ারকে বের করে দেয় তাহলে অকুপায়ার সেখানে রি-এন্ট্রি করতে পারে। Action for ejection, if anybody comes without permission to the property can be ejected forcefully. Damages, plaintiff can claim damages against trespasser. এবং নাম্বার 3 হচ্ছে প্লেইন্টিফ ড্যামেজ ক্লেম করতে পারে ট্রেসপাসারের এগেনস্টে। নাও what are the defenses in trespassing? Voluntary non-fit injuria. Where there are consents of plaintiff, there is not tort. অর্থাৎ প্রথমটাই হচ্ছে ভলেন্টারি নন-ফিট ইনজুরিয়া। যদি ট্রেসপাসের সম্মতি থাকে তাহলে সেটা টর্ট না। In the match of hockey boxing, the natural consequence of injury does not constitute tort. Lawful act. Detention and interrogation by policeman to remove his subject is not a trespass. If he comes with search warrant in property, it's not a trespass. It's the lawful act of police officer. Self-defense. One who enters in others' property in result of his self-defense, it cannot be treated as trespass. So one person, কুকুর তাকে তাড়া করেছে, সে কুকুরের হাত থেকে বাঁচার জন্য ধরো তোমার বাড়ির গেটের ভেতর দিয়ে ধরে লুকিয়ে আছে, এটা ট্রেসপাস না। Victory in court, if he comes in property after winning in case of the court, then it's not a trespass. কোর্টে জিতেছি, জমির মালিকানি আমি জমিতে গেছি, ট্রেসপাস নয়। Retaking of goods, one who has taken the goods of defendant cannot maintain the suit of trespassing. He can take his goods by entering in others' property without his consent. Abatement in nuisance, one who abates the nuisance and touch the property of other cannot be regarded as trespasser. Easement, one who gets the right of easement after completion of the period of 20 years, he cannot be treated as trespasser. নাও আমরা একটা নতুন টপিকে যাব, আর সেটা হচ্ছে ট্রেসপাস টু গুডস। ট্রেসপাস টু গুডস ডিফাইন as consist of committing without lawful justification any act of direct physical interference with a good in the possession of another person. It is of 3 types, that is replevin, detinue and trover, or conversion or theft as per Bangladeshi Penal Code. So replevin is a taking of goods unauthorized or without consent secretly. Removal of goods from carts, detention of goods upon default of payment. Court may ask for return of good. And detinue is a claim lies at the suit of a person who has an immediate right to the possession of the goods against a person who is in actual possession of them and who upon proper demand fails to refuse to deliver them up without lawful excuse. Legal retention, but retention without consent is detinue. Detainee is regarded as bailey. Remedy is detinue is to re-deliver the goods or must pay compensation. So আমরা এখানে বলছি যে ট্রেসপাস টু গুডসকে আমরা 3 টাইপস ভাগ করছি। রিপ্লেভিন, ডিটেইন অ্যান্ড ট্রোভার বলছি, তার মধ্যে আবার 4টা ভাগ আসলে, কনভার্সন অর থেফট অলসো। সো এখানে রিপ্লেভিন প্রথম যেটা, যে তুমি আনঅথরাইজড এবং উইদাউট কনসেন্টে যদি কোনো পণ্য নিয়ে দাও সিক্রেটলি, মানে গোপনভাবে কারো কার্টস থেকে ধরো তুমি পণ্য সরায় ফেললা, সেক্ষেত্রে ডিটেনশন অফ গুডস আপন ডিফল্ট অফ পেমেন্ট, কোর্ট তো তোমাকে আস্ক করতে পারে বা বলতে পারে যে তুমি পণ্য ফেরত দাও। অ্যান্ড ডেটিনু আমরা যেটা বলছি, তো এটাও একটা ক্লেম অ্যাট দ্য সুট অফ এ পারসন, ইমিডিয়েট রাইট টু দ্য পজেশন অফ দ্য গুডস এগেনস্ট এ পারসন হু ইজ অ্যাকচুয়াল পজেশন অফ দেম, মানে যে অ্যাকচুয়াল পজেশনে আছে তার কাছ থেকে সে পজেশন পাওয়ার অধিকারী। হু আপন প্রপার ডিমান্ড, অর্থাৎ যে প্রপারলি ডিমান্ড করছে, ফেলস রিফিউজ ওর ডেলিভার দেম উইদাউট লফুল এক্সকিউজ, কোনো লফুল কারণ ব্যতীতই ধরো তাকে পণ্যটা সরবরাহ করছে না।
দেন লিগাল রিটেনশন বাট রিটেনশন উইদাউট কনসেন্ট ইজ ডেটিনো। বলছে এটা একটা লিগাল রিটেনশন, কিন্তু অনুমতি ছাড়া যেহেতু তুমি পণ্য রিটেন করে রেখেছ, সো এটাকে আমরা ডেটিনো বলছি। সেই ক্ষেত্রে ডিটেইনি একজন বেইলি হিসেবে থাকে, আর রিমেডি ডিটেনুর কাছ থেকে রিডেলিভার অফ দ্য গুডস, যে তুমি পণ্যটি আবার রিডেলিভার করো। নাও নাম্বার 3, ট্রোভার অর কনভার্সন, যেটাকে আমরা থেফট বলছি। দ্য টার্ম কনভার্সন ইজ ইউজড অ্যাজ ইন এনি অ্যাক্ট in relation to the goods of a person which constitute as unjustifiable denial of his title to them. It's a willful interference without justification with any goods in a manner inconsistent with the right of another, whereby the other person is deprived of use and possession of it. Goods belonging to other cannot be sold. Damages must be paid. সো ট্রোভার ওর কনভার্সন ওর থিফটের ক্ষেত্রে আমরা দেখতেছি যে conversation or theft actually. So the term conversation, it's used in relation to goods of a person unjustifiable denial, অর্থাৎ আমি একটা পণ্য রেখেছি, আমি আনজাস্টিফিয়েবলি বলছি এটা তোমার না, ওকে। আমি উইলফুলি ইন্টারফেয়ার করলাম উইদাউট জাস্টিফিকেশন অ্যান্ড অ্যানি ম্যানার ইনকনসিস্টেন্ট উইথ দ্য রাইট অফ অ্যানাদার, অর্থাৎ আমি এমনভাবে প্রপার্টিটাকে ইউজ করলাম যেটা ইনকনসিস্টেন্ট, হোয়ার বাই দ্যাট আদার পার্সন ইজ ডিপ্রাইভ অফ, এবং আমি অন্যকে ডিপ্রাইভ করবার জন্য বা সে যেন ইউজ না করতে পারে, পজেশনে না করতে পারে, তখন এটাকে আমরা বলছি ট্রোভার অর কনভারসেশন। গুডস, আমার পণ্য আমি আরেকজনের কাছে ধরো বিক্রয় করে ফেললাম বা তার চরিত্র চেঞ্জ করে ফেললাম, তো সেটা বলতেছে যে একজনের পণ্য তুমি বিক্রি করতে পারো না, ড্যামেজ মাস্ট বি পেইড। দেন অর্ডার ডিম্যান্ডিং দ্য রিলিজ অফ কনফিসকেটেড প্রপার্টি, order to return unlawfully held possession, lawsuit to recover property that has been taken and used by someone else. সো আইন দ্বারা প্রমাণিত এই ট্রোভার বা কনভারসেশন হলে প্রথম ডিমান্ড হবে যে যে প্রপার্টিটা তুমি জব্দ করে রেখেছো ওটা রিলিজ করো, আনলফুলি হেল্ড করে রেখেছো সেটা রিলিজ করো, অথবা লসুট রিকভার করার জন্য। এই হচ্ছে প্রতিকার। A VCR is taken to house for checking and at time of revert, this reversion is refused. Its remedy is only compensation. A thing is taken and dropped into fire or canal amounts trover. সো তুমি নিয়ে নিলা একটা ভিসিআর ধরো বাসায় চেক করবার জন্য, কিন্তু যখন অ্যাট টাইম অফ রিভার্ট ইটস রিভার্শন ইজ রিফিউজড, ফেরত দেওয়ার সময় তুমি আর দিলা না, সো এখানে কিন্তু শুধু কম্পেনসেশন। বাট তুমি একটা জিনিস নিয়ে গেলা, নিয়ে যে ধরো পানিতে ফেলে দিলা, দেন এটা ট্রোভার। লিগাল রিমুভার অফ গুডস বাট সেল উইদাউট কনসেন্ট ইজ ট্রোভার অর কনভার্সন অর কনভারসেশন। দিস অলসো ইনভলভস আনঅথরাইজড ইউজ অর কনজামশন ফর ওন অর আদার ইজ ট্রোভার। এটা কিন্তু তুমি কারো জিনিস খেয়ে ফেললা বা কনজিউম করছো, ইউজ করছো, এটাও ট্রোভার। A wrongful disposal of is also termed as trover. Reversionary is a person who has bailed goods to a person who is responsible to revert that goods. If these goods are to be transferred to third person, the third person will be called as reminder. Both reversionary and reminder can show that the person who is guilty. So that's this is all about trespass to goods. Now defenses of trespass of goods. Following defenses are available in trespass. Number 1, recapture, reentry, self-defense, lawful act or license, act of necessity, bailey is the owner. So recapture, if the good of plaintiff are captured unlawfully by defendant, he can recapture them even forcibly. So ফার্স্ট ডিফেন্স, তার মানে ডিফেন্ডেন্ট প্রথম ডিফেন্ড করতে পারে যে এটা আমি রিক্যাপচার করেছি। সো আনলফুলি প্লেইন্টিফের ধরো কোনো গুডস রিক্যাপচার হলো বাই দ্য ডিফেন্ডেন্ট, সো এটা
ইভেন ফোর্সিবলিও করতে পারে, এটা সে ডিপেন্ডেন্টকে ডিফেন্স হিসেবে দেখাতে পারে। Re-entry, if the owner is expelled from his property forcibly without lawful authority, then he can re-enter his property by expelling even forcibly being the owner. Self-defense, if the goods of someone are trespassed by damage while the act of self-defense cannot constitute trespass to goods. So self-defense, it cannot constitute trespass to good. Trespass to goods এর ক্ষেত্রে self-defense নাই। Lawful act or license, if any person or policeman, lawful authority enters in property and takes some goods, it's subject to helpful in case of proceedings, it's not trespass actually. Act of necessity, in some goods are broken being the act of necessary while defending himself or touched during passing in a market is not trespass to goods. Bailey is owner. If A sends some goods to B takes some goods from A, either lawfully or unlawfully, he is the owner of the goods and goods cannot be snatched from B, claiming the goods of A. One who have goods in his hand is considered the owner of the goods. So bailment is a good defense. So Bailey is the owner, that is কারো কাছে ধরো তুমি এর কাছে কিছু পণ্য রাখলা, এ বির কাছে রাখলো, এখন এখানে বলা হচ্ছে যে একজন আর একজনের পণ্য বা গুডসটা স্ন্যাচ করতে পারবে না, নিয়ে ফেলতে পারবে না, সেই ক্ষেত্রে এটা একটা গুড ডিফেন্স যে সে আমাকে দিয়েছিল, এটা আমি রেখেছি, আমি তো এটা আসলে ইউজ করব না বা নেব না, এটা একটা ভালো ডিফেন্স হিসেবে কাজ করে। What remedies are available in extrajudicial remedies cases? And in that cases, first one, damages can be claimed if loss is occurred, goods snatched can be recaptured, trespass can be expelled, and trespasser may be stopped. And some judicial remedy, damages can be recovered, injunction or stay order may be obtained, recovery of property which is illegally occupied, or property restitution. So in cases of the trespass, আমরা বলছি যে অর্থাৎ জুডিশিয়ারির বাইরে যে রেমেডিগুলো, যদি লস হয় ড্যামেজ ক্লেম করতে পারবে, ক্ষতিপূরণ চাইতে পারবে, যে প্রপার্টিটা স্ন্যাচ করেছে ওটাকে রিক্যাপচার করতে পারবে, ট্রেসপাসারকে বের করে দিতে পারবে, ট্রেসপাসারকে থামিয়ে দিতে পারবে, স্টপড। অ্যান্ড জুডিশিয়াল হচ্ছে ড্যামেজ রিকভার করা যায়, ইনজাংশন বা স্টে অর্ডার জারি করা যায়, রিকভারি অফ প্রপার্টি যা লিগালি অকুপাইড করা হয়েছে করা যায়। সো ইনজাংশনের ক্ষেত্রে আমরা একটু কি বিষয় জানবো যে দুই ধরনের ইনজাংশন আছে অ্যাকচুয়ালি, টেম্পোরারি এবং ইন্টারলোকেটরি একটা, আর একটা হচ্ছে পার্মানেন্ট অর পারপিচুয়াল ইনজাংশন। সো দেয়ার আর টু টাইপস অফ কোর্ট অর্ডার্স, ওয়ান ইজ ম্যান্ডাটরি ইনজাংশন ইন হুইচ সামথিং ইজ অ্যালাউড টু ডু, অ্যান্ড আদার ওয়ান ইজ প্রবেশনারি ইনজাংশন ইন হুইচ সামথিং ইজ prohibitory. There is another type of injunction that is given before happening of non-permissible action. A person may be doing his work diligently but seems to be wrong in future. An interim injunction can be issued against his future ill will. সো ইনজাংশন যেটা আমরা জারি করার কথা বলছি ইমুভেবল প্রপার্টিতে, সেই ইনজাংশনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে এটা দুই ধরনের, স্থায়ী অস্থায়ী টেম্পোরারি অর স্থায়ী পার্মানেন্ট, ম্যান্ডাটরি এবং প্রহিবিটরি, এই হচ্ছে ইনজাংশনের প্রকারভেদ। এখন আমরা বলছি প্রাইভেট ইনজাংশন আর ইস্যুড অ্যাট ওয়ান্স ওয়াইল গভর্নমেন্ট ইনজাংশন আর গিভেন আফটার সার্ভিং এ নোটিস টু গভর্নমেন্ট অ্যান্ড হিয়ারিং দ্য গভর্নমেন্ট কজেস। Now, status of a person is very important in case of defamation. Damages vary person to person. Defamation of prime minister or landlord is greater than the defamation of poor beggar. So there are two types of damages. One is general and special. General damage are those which court determines to be natural and probable consequences of the defendant's act. সো ড্যামেজের টাইপস যদি বলি, টু টাইপস, জেনারেল হতে পারে স্পেশাল, এবং জেনারেল হচ্ছে যেটা প্রবেবল কনসিকুয়েন্সেস। দিস ড্যামেজেস আর নট টু বি প্রুভ বাই এভিডেন্স অ্যান্ড পার্টিকুলার স্টেটমেন্ট ক্যান নট বি প্রডিউস অ্যাজ টু হাউ মাচ লস ইজ ওকার্ড। অ্যান্ড স্পেশাল ড্যামেজেস আর দোজ ড্যামেজেস ইন হুইচ কোর্ট ডাজ নট প্রিজিউম, দ্যাট ইজ কোর্ট যেটা অনুমান করতে পারে না। দে আর ক্লেমড স্পেশালি হোয়াইল প্লিডিংস। Evidence is produced at the time of trial. A particular statement is
provided in contrast to general damages. It includes actual loss of plaintiff, loss of earning, legal expense, loss of pension right, reduction of prospects of marriage, etc. So these are actually damage category, then injunction, government injunction, private injunctionের টাইপস। আবার এখানে বলা হচ্ছে যে কোনো পার্সনের স্ট্যাটাসও ভ্যারি করে, প্রাইম মিনিস্টারের স্ট্যাটাস আর একজন বেগারের স্ট্যাটাস এক নয়, ড্যাফামেশন হলে সেটাও এক নয়। এখানে হচ্ছে রিমেডিও ডিফারেন্ট রকম হতে পারে। সো এই ব্যাখ্যাগুলাই এই শিটে দেওয়া আছে। Besides the broad classification of general and special damage, damages are also of four kinds: contemptuous or ignominious damages. These damages are awarded in defamation cases where social status is negligible, particularly poor person status. When the court, from a very low opinion of the plaintiff's legal claim or case, should not brings to court of law, the court awards trifling amounts such as half rupee. Maxim EB just EBDTM applies here. So ignominious damage মানে খুবই কম ক্ষতির জন্য খুবই কম ক্ষতিপূরণ। Normal damages where plaintiff has legal right violates but he suffer from no loss. Legal right violate হয়েছে কিন্তু আসলে কোনো লস হয়নি। এখানে ম্যাক্সিম আসবে injurious in damna. It applies a normal small amount of damage is awarded. If a trespasses in B's property but no damage is occurred, then A brings the tort case in court. Since no loss is happened, the court will award nominal damages because legal right of A is violated. In the case of Ashby versus White, plaintiff was legally qualified voter. Defendant refused willfully, malicious and fraudulently to cast him vote. Legal right was infringed, but there was no actual loss because candidate was elected in election. In another case, Constantine versus Imperial Hotel, plaintiff was refused to allot accommodation in hotel. Plaintiff got accommodation in other hotel. He received damages which was very nominal. So compensatory or substantial damages. In these cases, actual amount of loss or repair can be awarded. All the expenses which are incurred to the restitution of the property are recovered. So এই 3 নাম্বার যেটা so that now this is the last discussion about the punitive or vindictive or exemplary damages. These damages are awarded to deter the action of defendant. ডিফেন্ডেন্টের কাছ থেকে ডিফেন্ডেন্টকে আসলে বিরত করার জন্য এ ধরনের ক্ষতিপূরণের এক্সাম্পলারি ড্যামেজেস ঘোষণা করা হয়। দিস ইজ পানিশমেন্ট টু ডিফেন্ডেন্ট। These damages are awarded in case where a statute allows oppressive cases and cases in which illegal profit is expected. If judge irritates from the argument and shouting of defendant, then he imposes damages greater than actual. Suppose if house arson damages are 10,000 rupee, he will impose 5,000 rupee extra damages. There are circumstances which help in the mitigation to less or aggravation to increase or damages. If government servant commits tort, aggravated damages will be imposed, and if behavior of defendant is bad, then also aggravated damages are imposed. The most important principle in tort is that law or court looks to the proximate or immediate cause and not the remote cause. You must request and not cringe. So that's all about punitive and vindictive or exemplary damages and all about this part .3. And for more detail you can go in the given sources page and you can use these sources and study more. And best of luck for your law of tort. আজকের মতো এখানেই তোমাদের জন্য আবারও আমরা টটের আর একটা পার্ট নিয়ে কিন্তু হাজির হব। এখানে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টসে জানাতে পারো।
টটের এই মানে নোটগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা সেটাও কমেন্টে লিখলে খুশি হব। ভালো লাগবে আসলে তোমাদের কমেন্টস পেলে। আর তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আশা করব খুব দ্রুতই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের আরও এনকারেজ করবে, যাতে আমরা আরও তোমাদের জন্য নোটগুলো দিতে থাকি এবং সব সাবজেক্টগুলো আমরা আস্তে আস্তে দিতে থাকি। মিট ইউ সুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।